আমি ডক্টর শুভাশিস মুখার্জি। গত 25 বছর সল্টলেকে প্র্যাকটিস করছি। জেনারেল প্র্যাকটিশনার, কার্ডিওলজি এবং অন্যান্য সবকিছু, ডার্মাটোলজি, অনেক কিছুই দেখি। অ্যাসিড সমস্যা, এইটার জন্য আজকে আমি বলতে শুরু করছি। আমার নাম তো বললাম, আমার ঠিকানাও বললাম, সল্টলেকের এই মার্কেটে চেম্বার। তো কি আলোচনা করব আজকে হলো মেয়েদের মেনোপজ, অর্থাৎ মেনস্ট্রুয়েশন সিচুয়েশনের পর মেয়েদের একটা ফেজ আছে, যেটাতে মেয়েদের অনেক কিছু সমস্যা হয়, যেমন গা জ্বালা, মাথা জ্বালা, মেন্টাল ইরিগুলার, মানে কি বলবো, মানসিক উত্তেজনা বেড়ে যায়, অনেক সময় রাগ রাগ ভাব হয়, ফ্লাশ হয়, মানে গরম গরম লাগে, চামড়ার জ্বালা ভাব অনুভূতি হয়, ঘুম হয় না, এরকম অনেক কিছু প্রবলেম। তার আর একটা মেইন প্রবলেম হচ্ছে জিইআরডি, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা কিন্তু খুব কমন মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে এই মেনোপজাল পিরিয়ডটাতে। তো এটাদের জন্য আমরা তাহলে কি করতে পারি? মেয়েদের অনেক মহিলা এসে বলে যে খিদে হয় না, গ্যাস হয়, পেটে জ্বালা করে, একদম ক্ষুধামন্দা, ঘুম হয় না। তো তার জন্য আমরা কতগুলি কমন কিছু রিমেডি, অর্থাৎ কিভাবে প্রতিকারের উপায় কি বলে দিচ্ছে। এবার প্রথমে বলি তাহলে যে জিইআরডি জিনিসটা। জিইআরডি হলো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আমরা যে খাদ্য খাবার খাচ্ছি, এটা কমনলি ইসোফেজিয়াল পেরিস্টালসিস, মানে একটা ঢেউয়ের মতন কতগুলো অ্যাকশনে দিয়ে খাদ্যটা নিচের দিকে নাবে। কিন্তু তাতে হয় কি, কিছু সময় পর আবার একটা রিফ্লাক্স, অর্থাৎ এটা একটা কমন জিনিস, নিচে একটা আমাদের যে খাদ্যনালী এবং পাকস্থলী দুটোর মাঝখানে একটা ভালভ থাকে, যেটাকে বলে এলিএস। এটা অনেক সময় ল্যাক্স, অর্থাৎ মেনোপজার সময় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, যে আমাদের হরমোনটা মেন মেয়েদের সমস্ত কিছুর দরকারি কাজকর্ম করা, মানে শারীরিক বৃত্তান্ত সব নির্দেশ করা, চালনা করা, এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন খুব ইম্পর্টেন্ট একটা কাজ রোল করে যায়, প্লে করে যায়। তো এটা যখন কমে যায় মেনোপজের সময়, আমরা জানি যে দুটো হরমোনই আমাদের কমে যায়, তখনই এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিফেক্সের ডিজিজের প্রকোপটা বাড়ে। তো তার প্রকোপ মানে তাহলে আমি কি করে তাকে ওভারকাম বা করব? তো খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি। এবার বলি কেন ঝুঁকিটা বাড়ে। মেনোপজে ইস্ট্রোজেন প্রোডাকশন মাত্রা কমে যায় বলেছি, যার ফলে পেট আর খাদ্যনালীর মাঝের ভাল, এলিজ লেজও বললাম, ঢিলা হতে পারে, এটাও বলেছি। এতে যে খাদ্যের যে কন্টেন্ট, আমরা স্টমাকে যে খাবার যে খাদ্য খাচ্ছি, সেই খাদ্যের যে ইয়ে, বা এটা মানে দলা পাকানো জিনিসটা, সেটা অনেক সময় উপরের দিকে উঠে আসে। প্রথম প্রথম উঠে আসলে কোনো সমস্যা হয় না, কিন্তু এরকম বারে বারে উঠে আসতে আসতে হয় কি, ইসোফেজাস মানে খাদ্যনালীর ভেতরে একটা কোটিং থাকে, যেটা বলে মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেনের উপর প্রভাব পড়ে, তখন এটা আস্তে আস্তে এটা ক্ষয়ে যায়। তো ক্ষয়ে যেতে যেতে তখন হবে কি, এই রিফ্লাক্সটা অনেক বেশি রকম তখন ওপর দিকে উঠতে থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন শুয়ে পড়ে, আমরা ওয়াটার ফ্লাশ বা ওয়াটার ল্যাশ বলি। শুয়ে পড়ার পর এই মুখের উপর একটা টক ভাব উঠে আসে, গ্যাস হয়, ঢেকুর ওঠে, এইটা কিন্তু খুব বাড়ে। এর সঙ্গে সঙ্গে আর একটা কারণ হচ্ছে, মেনোপজের সময় যেহেতু হরমোন সিক্রিশন কমে যায়, মেয়েদের ওজন বাড়তে শুরু করে, তার ঘুমের অভাব হয়, উদ্বেগ বলেছি আগে, এগুলো সবই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্সের উপসর্গগুলোকে বাড়িয়ে দেয়। এবার ম্যানেজমেন্ট কি করে কি করতে পারি। এক নম্বর হচ্ছে, আমরা এখন সব ডাক্তারবাবুরাই বলি যে ওজন কমান, বা খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, বা একটু এক্সারসাইজ করুন, বা একটু ঘুমের বদভ্যাস থাকলে, ঘুম না হলে সেটা কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে তার একটা নিয়ন্ত্রিত বা একটা টাইমে একটা যাতে ঘুমটা আসে সেই ব্যবস্থা নিন। এবার আসি খাদ্যাভ্যাস পরিবর্তন। সাধারণ বাঙালির ঘরে আমরা একটু ঝাল টক গরম জিনিস খাবার, চা বেশি করে খাবার অভ্যাস আছে আমাদের, কিন্তু অতিরিক্ত ঝাল, অতিরিক্ত কফি, অনেকে চকলেট খেতে ভালোবাসে, অনেকে আইসক্রিম খেতে ভালোবাসে, এইগুলো কতগুলো আবার আপনার আছে, সবজি আছে, যেমন টমেটো, ঢেঁড়স, এগুলো খেলে অনেক সময় এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের প্রকোপ অনেকাংশেই দেখা যায় বেড়ে গেছে। আর একটা কি বলি যে আমরা, যে খাবেন বারে বারে খান, অল্প অল্প খান, মুড়ি, চিড়ে, বিস্কুট, যেগুলো শুকনো খাবার, যেগুলো অনেকক্ষণ পেটে থাকে, যাতে অ্যাসিড সিক্রেশনটাকে নিউট্রালাইজ করতে পারে, এইগুলো একটু বারে বারে অল্প অল্প খান। এবং যাই খাবার খাবেন চিবিয়ে খাবেন, জগ করে জল দিয়ে তাড়াতাড়ি আছে বলে গিলে খেয়ে দৌড়ে যাবেন না, একটু রেস্ট নিয়ে তারপর কাজে যাবেন। আর খেয়ে উঠেই অনেকের অভ্যেস আছে শুয়ে পড়ে, একটু দুপুর বেলায় বিশেষ করে রেস্ট নিন, কিন্তু এটা একদমই উচিত নয়। তাতে হয় কি, খাবারে যে রিফ্লাক্স, অর্থাৎ শুয়ে পড়লে খাদ্যনালী যদি এলিএস মানে লোয়ার ইসোফেজাল স্ফিংটার যদি ল্যাক্স হয়ে যায় বা কর্মক্ষমতা হয়, তাহলে অটোমেটিক্যালি খাবারের জিনিসগুলো যেগুলো আমরা খেয়েছি ওপর দিকে উঠে আসে।
আচ্ছা, এবার জীবনযাত্রার নিয়মাবলী। যখন শোবেন, বিশেষ করে রাত্রে বা দুপুরবেলায় মাথার দিকটা একটু উঁচু করে শুলে ভালো হয়। যাদের এই মুখে গ্যাস, জল উঠে আসছে, টক উঠে আসছে, তাদের তো এই অভ্যেসটা করা ভালো। আবার এটা আবার অনেক সময় যদি বলেন ডাক্তারবাবু আপনি বলছেন মাথা উঁচু করে শুতে, আবার তো স্পন্ডিলাইটিস বাড়বে। সেটা নয়, এমন ভাবে শোবেন যাতে দুটোরই সামঞ্জস্য থাকে, খুব বেশি উঁচু নয় আবার খুব বেশি নিচু নয়। ওজন নিয়ন্ত্রণে রাখুন। ওজন নিয়ন্ত্রণে কি করে রাখবেন? সকালে আমরা বলি একটু পারলে একটু হাঁটুন, বা অনেকের সাইকেল চালানোর অভ্যেস আছে, বাড়িতে আপনার জিম আছে, ট্রেডমিল আছে, এগুলো করুন। সবচেয়ে ভালো এক্সারসাইজ হচ্ছে হাঁটা বা সাঁতার কাটা। যদি তাও না পারেন, ছাদে গিয়ে গাছে জল দিন, ছাদের ফুলের একটু গাছ ফাছ থাকলে তার পরিচর্যা করুন। তাও না থাকলে বাড়ির আশেপাশে যদি আগাছা জন্মায়, বর্ষাকাল পড়েছে, অল্প ছোটখাটো কিছু কাজে যদি নিজেকে ব্যস্ত রাখেন, দেখবেন এই জিনিসগুলো একদম আস্তে আস্তে চলে গেছে। আর একটা হচ্ছে, এটা যদিও মেয়েদের ব্যাপার বলছি, যে মেনোপজের সময় অনেক মহিলা আজকাল দেখি রাস্তায় বেরোলেই, ইয়ং মেয়েরা তো বটেই, অনেক বয়স্ক মহিলা মানে অফিসে গিয়ে দেখেছি স্মোকিং জোনে গিয়ে ছেলেদের থেকে মেয়েরা বেশি স্মোক করছে। তো এইটা কিন্তু নিজেরা সাবধান হন। আমরা জ্ঞান দিচ্ছি না, বা আমরা আপনাদের লাইফস্টাইল চেঞ্জও করতে পারবো না, কিন্তু যতটা সম্ভব ভবিষ্যতের কথা চিন্তা করে, বাড়ির অন্যান্য শিশুদের কথা চিন্তা করে ওজনও কমাবেন, এবং স্মোকিং দয়া করে একটু কমান। আর একটা হচ্ছে অ্যালকোহল। হ্যাঁ, যেটা বলছি, ওনারা বলছেন যে আমার নাকি দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি আবার সামনাসামনি এলাম তো। যেটা বলছি, খাবারের মধ্যে বিশেষ করে কিছু জিনিসপত্র যদি বদঅভ্যাস থাকে, এগুলোকে বদঅভ্যাসই বলবো, যেমন সিগারেট খাওয়া, অ্যালকোহল খাওয়া, এগুলোকে যতটা পারবেন পরিহার করুন। এবারে আর একটা হচ্ছে মানসিক চাপ কমান। এটা তো আমি বললেই আপনি চাপ কমাতে পারবেন না। তো যতটা সম্ভব তাতে যদি কোনো হালকা মানসিক চাপ কমানোর ওষুধ খেতে হয় তাও খাবেন, কিন্তু দয়া করে নইব নইবচ, মাথা ব্যথার ওষুধ, কোমরে ব্যথার ওষুধ, হাতে পায়ে জ্বালার ওষুধ, এগুলো তো একদমই খাবেন না। একদমই অ্যাভয়েড করবেন, বা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে তবে খাবেন। কিছু কিছু টক ফল, কিছু কিছু সাইট্রাস ফুড, কিছু পটাশিয়ামের কিছু পাউডার পাওয়া যায়, যেগুলো একদমই খাওয়া যাবে না। এগুলো করে কি, আমাদের ইসোফেগাস অর্থাৎ খাদ্যনালীর ভেতরে যে মিউকাস মেমব্রেন, ওটাকে ড্যামেজ করে দেয়। তাতে আরো ভবিষ্যতে আরো খারাপ অসুখ হওয়ারও চান্স থাকে, এই জিইআরডি থাকতে থাকতে, যেটাকে বলে ব্যারেট ইসোফেগাস। এটা একটা, যে আমাদের ভেতরে কতগুলো সেল দিয়ে ইসোফেগাসটা মোড়া আছে, সেগুলো আস্তে আস্তে কলামনার সেলের দিকে চলে যায়। অর্থাৎ একটা সেল স্কোয়ামাস সেল থেকে কলামনার চলে গেলেই তখন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং এইগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। আমি আগেই বলেছি আপনাকে ব্যায়াম করা। যদি ধরুন বাড়ির বাইরে বর্ষাকালে কি করে যাব, হাঁটতে পারবো না, তাহলে যোগ ব্যায়াম করুন বা মেডিটেশন করুন। নির্দিষ্ট সময় একটা শোয়ার চেষ্টা করুন, হয় রাত্রিবেলা ঠিক একটা রাত্রি 10টা, বা দুপুরবেলা যদি আধ ঘন্টাও শোন। খেয়ে উঠে একটু এদিক ওদিক অন্যান্য কাজ করে খেয়ে উঠি শুয়ে পড়বেন না, আগেই বলেছি। দু একটা কোনো বাড়ির কাজ, বা একটু বই পড়া, একটু টিভি দেখা, একটু গল্প করা কারোর সাথে করে, তারপর একটু একটা নির্দিষ্ট সময় শুতে পারেন। আর যদি এসব কারণ করেন, এগুলো তো আমরা লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার নিয়ম কিছু পরিবর্তন করে যদি কিছু করা যায়, সেই ব্যাপারটা বললাম। এতেও যদি কাজ না হয়, তখন তো আপনাদের ওষুধ খেতেই হবে। তো এখন ওষুধ খাওয়ার কতগুলো নিয়ম আছে। হট করে দোকানে গেলাম, গিয়ে আমাকে একটা প্যান্টোসিড দিন তো, আমাকে একটা অমুক দিন তো, তমুক দিন তো, এইগুলো কিন্তু করবেন না। আগে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন যে কি ধরনের ওষুধ খাবো। আমরা প্রথমে বলি কি রকম হচ্ছে আপনার, ওই যেটা বললাম জিইআরডি, মানে উপরে গ্যাস মতন উঠে আসছে, টক জল মুখে আসছে, তাহলে প্রথমে আপনি একটু অ্যান্টাসিড শুরু করবেন। এখন অনেক কিছু অ্যালজিনেট মিক্সচার, অনেক কিছু আপনার অ্যানাস্থেটিক দিয়ে অ্যান্টাসিড, লিকুইড অ্যান্টাসিড পাওয়া যায়। লিকুইড অ্যান্টাসিড এই জন্যই বলছি, এরা স্টমাকে অর্থাৎ পাকস্থলীর অনেকটা জায়গা ছড়িয়ে পড়ে, তাতে অ্যাসিড সিক্রেশনটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রিত করতে পারবে। তাতেও দেখছেন হচ্ছে না, খেয়ে উঠে 15 মিনিট পরে 3 চামচ খেয়ে দেখলেন তাতেও কমছে না, তখন আমরা বলি একটা প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ পিপিআই, যেগুলোর মধ্যে আছে প্যান্টোসিড, প্যান, ওমিপ্রাজল বা ওমেজ, র্যাবিপ্রাজল, ডেস ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এইরকম আর কি অনেক রকমের প্রিপারেশন বাজারে পাওয়া যায়। কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এক একটা পেশেন্টের এক এক রকম অ্যান্টাসিড ভালো কাজ করে। অনেকে আবার একটা আতঙ্কে ভোগে, ডাক্তারবাবু মানে একটা পার্টিকুলার ব্যান্ড খেলে নাকি কিডনি খারাপ হয়ে যায়। এরকম কোনো ডকুমেন্টেড কিছু আমরা পাইনি। তবে হ্যাঁ, পিপিআই অর্থাৎ এই প্রোটন পাম্প ইনহিবিটর বেশি দিন খেলে হয় কি, অ্যাসিড রিফ্লাক্স এর ব্যাপারটা তো কমেই না, উল্টে এক্সেসিভ অ্যাসিড প্রোডাকশন হতে পারে। আর একটা জিনিস হতে পারে, কতগুলো ইম্পর্টেন্ট আমাদের ধাতু অ্যাবজর্পশন খুব
মানে ভাবে বিঘ্নিত হয়। যেমন হয় হয়তো আপনার ক্যালসিয়াম, তারপরে আপনার ম্যাগনেসিয়াম, এরকম বেশ কিছু ধাতু যেগুলো আমাদের শরীরে খুব দরকারি, সেগুলো অ্যাবজর্পশন কমে যায়। আর কতগুলো ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয়, ক্যাম্পাইলোব্যাক্টার, সালমোনেলা, এরকম বেশ কিছু ইনফেকশন, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি বেশি দিন খেলে কিন্তু এগুলো হতে পারে। আর একটা যেটা হয়, যেটা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, সেটা খুব কম, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যদি কেউ 3 বছর 4 বছর টানা ওই আপনার যেটা নাম করছিলাম সেরকম একটা যদি খেয়ে যান, তবে সেরকম হওয়ার চান্স থাকে। তবে আমি যে একটা কথা বলতে পারি, এখন যেগুলি খুব বাজারে, যেগুলো খুব অনেক মডিফাইড আকারে আসছে, যেমন প্লাস দিয়ে বা কিছু এল দিয়ে, এগুলো খেয়ে দেখতে পারেন কিছুদিনের জন্য, 1 মাস থেকে 1.5 মাস বা 2 মাস, দেখবেন অনেকটাই আপনার এই গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজের এটা কমে গেছে। এবার উপসংহারে বলি মেনোপজের ব্যাপারে। মেনোপজ যে একটা জীবনের অধ্যায়, এটাকে সচেতন ভাবে কাটালে শরীর মন দুই ভালো থাকবে। অযথা ডিপ্রেশনে ভুগবেন না, তাহলে বোধহয় আমার মেনোপজ হয়ে গেল মানে আমার সবই চলে গেল, এখন পুরো বুড়ি হয়ে গেলাম, কেউ আর আমার দিকে তাকাবে না। আমার সামাজিক কোথাও অনুষ্ঠানে গেলে হয়তো সবাই বলবে, এমা তোর দাঁতগুলো কিরকম হয়ে গেছে, এমা তোর চুলে গ্লেজ চলে গেছে, এইগুলো যদি কেউ এরকম বলে, তাদের বলবেন যে হ্যাঁ, বয়সটা তো মানিয়ে নিতেই হবে, চেষ্টা করছি কতভাবে ফিট থাকা যায়। আর গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, কোনো হেলা খেলা ও একটু হয় ওরকম, ওই একটু দোকানে গিয়ে অ্যাসিড অ্যান্টাসিড কিনে নেবো, একটা বড়ি কিনে নেবো, তাহলেই কমে যাবে। কিন্তু এটা করবেন না, কেন এর কতগুলো সুদূর প্রসারী এফেক্ট আছে, যেগুলো আপনাদের বললাম। এইগুলো একটু মাথায় রাখবেন, তাহলে আশা করি ভালো থাকবেন। লাস্টে বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, জীবনটা উপভোগ করুন। ধন্যবাদ।